দেখুন, আমরা যে কিছুই পারি না এমনটা বলবেন না, এমনটা ভাববেনও না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনে আমরা মানে বাংলাদেশ অনেক কিছুই তো পারলাম, যেটা অনেকেই ভাবতে পারেন নাই। 2 উইকেটে 40 রান নিয়ে দিনের খেলা যখন শুরু করেছিলাম, নিশ্চয়ই ভেবেছিলেন যে তৃতীয় দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে অন্ততপক্ষে অল আউট হয়ে যাবে। আমরা তো অল আউট হইনি। নিশ্চয়ই অনেকেই ভেবেছিলেন যে আমরা ফলোঅনে পড়ে যাব। আমরা তো ফলোঅনেও পড়িনি। হ্যাঁ, না হয় 9 উইকেটে 269 রান নিয়ে দিনের খেলাটা আমরা শেষ করেছি, না হয় আমরা এখনও 181 রানে পিছিয়ে আছি। ইনিংস ডিভিট তো আর আমরা ভাই খাচ্ছি না। লাস্ট উইকেট পার্টনারশিপটা রয়েছে, সেইখানটাতে হচ্ছে 12 রানের জুটিটা হয়েছে, ওইটা আর কতটুকু বা এগুবে। আমাদের যত বড় ব্যবধানে পরাজয় হওয়ার কথা ছিল সেই জায়গাটাতে তো আসলে হলো না। ইনিংস ব্যবধানের কথাটা আমি আসলে বলছি। এইখানটাতে বাংলাদেশকে কি একটা হিউজ ক্রেডিট দিতে হবে, নাকি আমরা আমাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে নিজেদেরকে আরও একবার কাঠগড়ায় দাঁড় করানো উচিত, দাঁড় করাতে হবে? এই যে তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে, আপনি আসলে কোনটাকে বলবেন? বাংলাদেশ ব্যাটিং নিয়ে স্ট্রাগল করছে, অনেক দিন ধরে স্ট্রাগল করছে। টেস্টে আমরা স্পেশালি বেশি করে স্ট্রাগল করছে। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাতে যখন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নেই, আমাদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম নেই, সাকিব আল হাসানের কথাটা না হয় আমি ব্র্যাকেটবন্দি করে রাখলাম, তখন কিন্তু 2 জন ব্যাটসম্যানের উপরে আমাদের আশা, ভরসা, প্রত্যাশা, দায়িত্বশীলতা সব কিছুই অনেক বেশি থাকবে বলেই ওরকম সবাই আমরা ভেবেছিলাম। কোন 2 জন? মমিনুল হক এবং লিটন কুমার দাস। সেই 2 জন কিন্তু সত্যি সত্যি দায়িত্বশীল ব্যাটিং করেছেন এবং একটা পর্যায়ে গিয়ে তাদের হয়তোবা মনে হয়েছে দায়িত্ব পালন শেষ, তারা আউট হয়ে গিয়েছেন। দিনের যে ফার্স্ট সেশনটা, সেখানে কিন্তু আমরা মাত্র একটা উইকেট হারিয়েছি। সাদাত হোসেন দীপু ক্যামেরোচের একটা বলকে অফ স্ট্যাম্পের বাইরে তিনি হচ্ছে গিয়ে ওই খোঁচা মেরে আউট হয়ে গিয়েছেন। এর বাইরে কিন্তু আমাদের কোনো বিপদ ঘটেনি। হ্যাঁ, আমরা রান না হয় খুব বেশি ওইখানটাতে মানে রান রেটকে তুলতে পারিনি এই উইকেটে, সেটা আসলে করাটা খুব টাফ। আউটফিল্ডও আসলে খুবই স্লো, উইকেটও আসলে স্লোর দিকে। সো সেইখানটা থেকে আমরা এখানে হচ্ছে গিয়ে 1 উইকেটে 105 রান নিয়ে লাঞ্চে গিয়েছি, খারাপ না। মমিনুল হক এবং লিটন দাসের যে পার্টনারশিপটা, যেই 2 জনের কথা আমি বলছিলাম, সেই পার্টনারশিপটা তবে জমে উঠেছিল। 50 পেরিয়ে গিয়েছিল, 60 পেরিয়ে গিয়েছিল, 62 রান হয়ে গিয়েছিল। মমিনুল হক 50-তে পৌঁছে গেলেন। সেইখানটাতে গিয়ে তিনি যেভাবে আউটটা হয়ে গেলেন, আউট তো হয়েছেন সেটাই একটা জিনিস, আর আউট হওয়ার পর তিনি আসলে ডিআরএসটা নিলেন কি বুঝে, এটাই আসলে আমার বোঝে আসলো না। হ্যাঁ, ডিআরএসটা তিনি একটা কারণেই নিতে পারেন যে ভাই আমি এলবিডব্লিউ হয়েছি, নাকি আমি স্লিপে ক্যাচ আউট হয়েছে, মানে ব্যাটের ইনসাইড এজ লেগে ক্যাচ আউট হয়েছে, যে কোনোভাবে তিনি তো আসলে আউট হবেনি। তো দেখা গেছে যে তিনি আসলে এলবিডব্লিউ একদম মিডল স্ট্যাম্পেরও মিডলে লেগে তিনি আউট হয়ে গেছেন। 50-র পর এই আউট হয়ে যাওয়াটা নিঃসন্দেহে ডিসঅ্যাপয়েন্টিং। লিটন দাস ছিলেন এবং লিটন দাস হচ্ছে গিয়ে খুব চমৎকার কিছু শট খেলছেন, স্পেশালি পুল শটগুলো খুব ভালো খেলছিলেন এবং সেই পুল শট খেলতে গিয়েই তার সর্বনাশটা হয়ে যায়। শরীরের অনেক কাছের বলটা পুল খেলতে গিয়ে তিনি প্লেড অন হয়ে গেলেন, বোল্ড হয়ে গেলেন, 40 রান করে লিটন দাস আউট হয়ে গেলেন। না হয় আমরা সেকেন্ড সেশনে এই 2টা মাত্র উইকেট হারিয়েছি, আমরা 5 উইকেটে 165 রানে চলেছে হচ্ছে গিয়ে টিতে। আপনি যদি ওভাবে হিসাব করে দেখেন যে দিনের প্রথম 2 সেশনে আমরা মাত্র 3টা উইকেট হারিয়েছি, খারাপ কি? খারাপ হয়তো না, কিন্তু ম্যাচের যদি অবস্থাটা আপনি বিবেচনা করেন যে ওয়েস্ট ইন্ডিজ 450 রান তুলেছে এবং আমাদের যেই 2 ব্যাটসম্যানের উপরে সবচেয়ে বড় ভরসা ছিল সেই 2 জন সেট হয়ে যাওয়ার পর ওইভাবে আউট হয়ে গেছেন, সেটা কি আসলে হতাশার নয়? সেটা কি তুমুল হতাশার নয়? আর টিয়ের ঠিক পরপরই সেকেন্ড ওভারটাতে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, ভাই ওই আলজারি জোসেফের ওই শর্ট পিচ বলটাতে আসলে খুব একটা কিছু করার ছিল না। তিনি যখন আউট হয়ে গেলেন 166 রানে আমাদের 6 উইকেট পড়ে গেল, আমাদের কিন্তু ফলো অনটা চোখ রাঙাচ্ছিল, কেননা তখনও আমাদের আরও 85 রান দরকার ফলো অন এড়ানোর জন্য। সেইটা আমরা করতে পেরেছি এবং সেইটা আমরা করতে পেরেছি জাকের আলী অনেক ও তাইজুল ইসলামের 68 রানের পার্টনারশিপে। 7th উইকেটে আমরা হায়েস্ট পার্টনারশিপ করেছি। তাইজুল যে 25 রান করেছেন, হ্যাঁ এইজি ছিলেন, কিন্তু তারপরেও সেইটা আমাদের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদেরকে বিব্রত করার জন্য যথেষ্ট। জাকের আলীও বেশ কিছু চান্স দিয়েছিলেন, উইকেট কিপার সঠিক মানে রাইট টাইমে মানে জাম্পটা তার ঠিক হলে জশুয়া ডি সিলভা তিনি হচ্ছে আউট হয়ে যেতে পারতেন। এজ হয়েছিল একটা, সেই জায়গাটাতেও তিনি আউট হতে পারতেন, কিন্তু তারপরেও কিন্তু ওই লড়াইটা 2 জন মিলে চালিয়ে গিয়েছে। যখন তাইজুল আউট হলেন একটু পরে, যে জাকের 50 পেরোনোর পর তিনিও যখন একটা ছক্কা মারার চেষ্টা গিয়ে দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে আউট হয়ে গেলেন, তখনও কিন্তু ফলো এড়ানোর জন্য আমাদের 5 রান বাকি ছিল, আমরা সেটা করতে পেরেছি। হাসান মাহমুদ তারপর আউট হলেও লাস্ট পার্টনারশিপে তাসকিন এবং শরীফুল তো 12 রানের অবিচ্ছিন্ন করেছে এবং দিনের খেলার একেবারে শেষ ভাগটাতে, আমাদের এখানে তো মধ্যরাত মানে ওয়েস্ট ইন্ডিজের ওই দিনের খেলার একবারে শেষ ভাগটাতে
আলজারি জোসেফের সঙ্গে তাসকিন আহমেদের যে একটা কি বলা চলে যে শীতল লড়াই হলো, বা যেটা হচ্ছে উত্তপ্ত লড়াইটা যেটা হলো, শীতলতা ছাড়িয়ে সেটা আসলে উত্তপ্ত হয়ে গেছিল, সেটা বেশ উপভোগ্য ছিল। দুই ফাস্ট বোলারের সত্যিকার অর্থে তাদের এগ্রেশনটা মানে ফুটে বেরোচ্ছিল, এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে ব্যাড লাইটের কারণে খেলাটা একটু আগেই শেষ হয়ে যায় যখন আলজারি জোসেফ পরের ওভারটা বোলিং করতে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ হয়তো বা সেই সময় স্পিনার দিলে আরেকটু কিছুক্ষণ খেলা চালিয়ে যেতে পারতো, স্পিন দিয়ে যদি বোলিং আক্রমণ করতো, কিন্তু আলজারি জোসেফকে ওই সময় সরানোর মতো অবস্থা ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনের নেই, কেননা তাসকিনের সঙ্গে তার তো তখন হচ্ছে গিয়ে কথা কাটাকাটি হয়ে গিয়েছে, বাদানুবাদ হয়ে গিয়েছে, এবং এটা আসলে দেখার জন্য নিরপেক্ষ দর্শক হিসাবে, টেস্টের দর্শক হিসাবে সেটা দেখার জন্য আসলে ভালোই। শেষ পর্যন্ত গিয়ে আমরা 9 উইকেটে ওই 269 রানে দিনের খেলাটা শেষ করেছি। এখনও আমরা পিছিয়ে আছি হচ্ছে গিয়ে 181 রানে। বাংলাদেশের জন্য এই টেস্টে এখন কিন্তু এই দিনটাতে আমরা যেরকম খেলেছি, মানে সত্যি সত্যি আমি সেই হতাশাটা একপাশে সরিয়ে রেখেই যদি বলি, সারাদিন তো আমরা আসলে ব্যাটিং করেছি এবং আমরা তো ফলো অনে পড়িনি। সো ওয়েস্ট ইন্ডিজকে তো এখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে হবে। উইকেট কিন্তু এখনও ব্যাটিংয়ের জন্য বেশ ভালো, বেশ সহায়ক, এবং সেইখানে তো মানে টিকে থাকলে যে রান করা যায় সেইটা আমাদের মমিনুল আর লিটনের কথা কেন বলবো, সেইটা তো আমাদের জাকেরও না, ইভেন হচ্ছে গিয়ে তাইজুলও তো সেটা আসলে দেখিয়ে দিয়েছেন। সো বাংলাদেশের জন্য এই টেস্টে হচ্ছে গিয়ে ড্র করাটা যে এখন খুব অসম্ভব আমার কাছে সেইটা মনে হয় না। ওয়েস্ট ইন্ডিজ হয়তো আমাদেরকে একটা টার্গেট দিবে 4 সেশন, 4.5 সেশন আমাদেরকে ব্যাটিং করতে হবে, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি নিজেদের ব্যাটসম্যানরা যদি নিজেদের অ্যাপ্লাই করতে পারে তাহলে সেটা সম্ভব হলেও হতে পারে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় পরে 2 দিনের হিসাব, 4 ডে 5 ডের হিসাব না হয় আমরা পরে করবো, কিন্তু এই 3rd ডের আসলে মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? আমার কাছে ভাই ওই যে ভালো লেগেছে সত্যিকার অর্থে টেস্ট ক্রিকেটের দর্শক হিসেবে আমার কাছে একটু স্পাইস আপ হয়েছে আর কি, ওই যে তাসকিন এবং আলজারি জোসেফের শেষ বেলার যে লড়াইটা সেইটা, কিন্তু মোমেন্ট অফ দ্য ডে হিসেবে তার সেটাকে বলা যায় না। আমার কাছে ওই হতাশার জায়গা হচ্ছে গিয়ে লিটন দাসের এবং মমিনুল হক, এই দুজনের আউট, স্পেশালি লিটন দাসের উইকেটটা, কারণ লিটন যদি উইকেটে থাকতেন এরপরেও, মমিনুল আউট হয়ে যাওয়ার পরও তো তিনি ছিলেন, তাহলে বাংলাদেশ সত্যিকার আজকে আরেকটু সেফ জায়গাতে হয়তোবা বাংলাদেশ চলে যেতে পারতো। লিটনে এত ভালো খেলছিলেন এবং ইনিংসটাকে আরও বড় করাটা তার উচিত ছিল। সো আমার কাছে মনে হচ্ছে যে এই দিনটার মোমেন্ট অফ দ্য ডে শেষ পর্যন্ত গিয়ে লিটন দাসের উইকেটটাই। কি বলবেন আপনি?